নমস্কার, গ্লোরি ফ্যান বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আমার একটি ধারণা বা মত, যেটি আমি মনে করি সমস্ত দেশভক্ত ভারতবাসীর এই ধারণাটা তারা নিশ্চয়ই পোষণ করেন, এবং সেই ধারণাটি আজকের আমি জিও পলিটিক্সে অর্থাৎ ভূ রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেখে আমি খুব আনন্দিত, এবং সেই কারণে আজ আমার এই প্রতিবেদন। সেটা কি? সেটা হলো বর্তমানে পশ্চিম এশিয়ায় একটা সংকট চলছে। এই সংকট নিরসনের জন্য পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরান ও আমেরিকা ও ইসরায়েলের মধ্যে যে চলমান যুদ্ধ, পাকিস্তান সেই যুদ্ধের মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে সেই যুদ্ধ বন্ধ করবার জন্য যুদ্ধবিরতি কার্যকর করার প্রচেষ্টায় ইসলামাবাদ আজকের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আচ্ছা, এই ঘটনাটা একটা অস্বাভাবিক মনে হয় না? কেন বলছি? ধরুন, একটা দেশ অর্থাৎ পাকিস্তান, যার নিজের খাবারের যোগান ঠিক করে নেই, যে নিজের খাবার জোটাতে পারে না, ঋণের জালে জর্জরিত, যে উগ্রপন্থীর আতুর ঘর, উগ্রপন্থী মদতপুষ্ট দেশ, যাদের মূল এজেন্ডাই হচ্ছে ভারত বিরোধী তারা করা, যাদের গোটা রাজনীতিটা, দেশের রাজনীতিটা পরিচালিত হয় ভারতের বিরোধিতার উপর নির্ভর করে, সেই রকম একটি দেশ শান্তির প্রচেষ্টায় বা শান্তি স্থাপনের জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। হাস্যকর নয়? একটি দেশ তার নিজের অন্য কাছে নেওয়া ঋণ শোধ করবার জন্য আরও একটি দেশের কাছে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়, যে নিজে ঠিক করে খেতে পারে না, যার খাবারের যোগানের অভাব রয়েছে, ধার করে গোটা দেশটা চলছে, ঋণগ্রস্ত একটি দেশ, এবং যে দেশটি সন্ত্রাসের আতুর ঘর, তারা শান্তির স্থাপনের জন্য মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। উদাহরণস্বরূপ, ইউএইর কাছ থেকে তারা $3.45 বিলিয়ন একটা ঋণ নিয়েছিল। ইউএই সেই ঋণ পরিশোধের চাপ দিলে, অর্থাৎ ইউএই মানে সংযুক্ত আরব আমির সাহির, তারা চাপ দিলে তারা সৌদি আরবের কাছে ধার চায়, ভিক্ষা চায়, যে আমাদেরকে কিছু ঋণ দিন। তারা $3 বিলিয়ন একটা ঋণ সদ্য সৌদি আরবের কাছ থেকে নিয়ে ইউএইকে $3.45 বিলিয়ন ঋণটি সম্পূর্ণ পরিশোধ করতে সক্ষম হয়, এবং তারা ইতিমধ্যে সৌদি আরবের কাছ থেকে প্রায় $5 বিলিয়ন ঋণ নিয়ে রেখেছে, যা পরিশোধের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেই মেয়াদকে আরও বৃদ্ধি করেছে সৌদি আরব। সুতরাং একটি ঋণগ্রস্ত দেশ, এই যে পাকিস্তান, তার এই যে ভূমিকা, মধ্যস্থতাকারী ভূমিকা, তার পেছনে একটি কৌশলগত এবং ভূ রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কি সেই উদ্দেশ্য? একটা জিনিস মাথায় রাখুন, গোটা বিশ্বের বড় বড় সমস্ত নেতারা আছে, বিশ্বের বড় বড় বা শক্তিধর দেশগুলি থেকে শুরু করে সমস্ত দেশের বড় নেতারা, কেউ তাদের নিজেদের কমিউনিটি, জাতি বা নিজেদের দেশ, তাদের জন্য কেউ ভাবে না, সাধারণ মানুষের জন্য কেউ ভাবে না। তারা শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা সব কিছু করতে পারে। উদাহরণস্বরূপ, এই সদ্য যে চলমান যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে প্রত্যেকের ভূমিকা ভালো করে যদি পর্যালোচনা করেন, দেখতে পারেন কেউ ভালো চায় না বিশ্ববাসীর। কেউ যুদ্ধ বন্ধের জন্য যে তাগিদ সেটা অনুভব করে না। সবাই শুধু ওখান দিয়ে নিজেদের রুটি সেঁকছে, অর্থাৎ সবাই শুধু নিজেদের স্বার্থর কথা ভেবে প্রতিটা পদক্ষেপ ফেলছে। পাকিস্তান এই যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে দীর্ঘদিন ধরে, পাকিস্তান পশ্চিমা বিশ্বে সন্ত্রাসে মদতকারী দেশ হিসাবে তাদের পরিচিত, সমালোচিত হয়ে আসছে। ইরান এবং আমেরিকা
দুটি সামরিক শক্তিশালী দুটি দেশের মধ্যে যদি মধ্যস্থতা করতে পারে, পাকিস্তানি মধ্যস্থতা করার চেষ্টা করে প্রমাণ করতে যায় যে তারা আসলে একটি দায়িত্বশীল শান্তিপ্রিয় রাষ্ট্র, যারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম। দ্বিতীয়ত, পাকিস্তান বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পরমাণু শক্তিধর দেশ। তারা সৌদির সঙ্গেও ভালো সম্পর্ক রেখেছে, ইরানের সঙ্গেও একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে। এর কারণ হচ্ছে তারা গোটা বিশ্বকে দেখাতে চায় ইরান হচ্ছে শিয়া প্রধান দেশ, সৌদি হচ্ছে সুন্নি সম্প্রদায়ভুক্ত, যা আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। দুটি দেশের মধ্যে তারা ভারসাম্য বজায় রেখে এটা প্রতিষ্ঠা করতে চায় যে মুসলিম বিশ্বের ঐক্য রক্ষায় এবং পশ্চিমের সাথে প্রাচ্যের সেতু বন্ধনের পাকিস্তান একটি মুখ্য ভূমিকা বা কার্যকরী শক্তি। তৃতীয়ত, পাকিস্তান গোটা বিশ্বকে দেখাতে চায় বা প্রমাণ করতে চায় যে তারা আন্তর্জাতিক সংকটে তারা ভারতকে পাশ কাটিয়ে, ভারতকে ছাড়া তারা গ্লোবাল প্লেয়ার হিসাবে নিজেদেরকে তুলে ধরতে চায় এবং আন্তর্জাতিক যে কোনো সংকটে তারা বড় ভূমিকা রাখতে পারে এবং এর মাধ্যমে তারা আন্তর্জাতিক বিষয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করাতে চায়, তাদের কাশ্মীর ইস্যুটাকে বিশ্বের দরবারে তুলে ধরতে চায়, ভারতের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে তারা বিশ্বের দরবারে তুলে ধরতে চায়, আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করাতে চায়। এটা তাদের প্রধান উদ্দেশ্য। চীনের সঙ্গে তাদের একটা বেল্ট অ্যান্ড রোড ইন্ডেক্স বা সিপেক প্রকল্প একটা চলছে। এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে, তেলের দামের বৃদ্ধির ফলে এই প্রকল্পের অনেক ক্ষতি হচ্ছে। তারা বিশ্বকে দেখাতে চায় যে তারা আঞ্চলিক যে বাণিজ্যিক করিডর এবং অর্থনৈতিক যে স্থিতিশীলতা রক্ষার জন্য যে কোনো বড় সংঘাত থামাতে তারা প্রস্তুত। সারসংক্ষেপে বা মোদ্দা কথা হলো, পাকিস্তান মূলত বিশ্বকে দেখাতে চায় যে তারা কেবল একটি সমস্যাগ্রস্ত দেশ নয়, বরং তারা একটি অপরিহার্য কূটনৈতিক শক্তি। অর্থাৎ প্রমাণ করতে যায় মধ্যপ্রাচ্যে এবং দক্ষিণ এশিয়ায় কোনো রকম রাজনৈতিক সমস্যাতে পাকিস্তান একটি শক্তিশালী যুদ্ধ বা শান্তি স্থাপনের জন্য শক্তিশালী দেশ। কিন্তু আসলে কি তাই? মুখোশের আড়ালের রূপটি কিন্তু বেশি দিন মুখোশের আড়ালে রাখা যায় না, আসল রূপটা একসময় বেরিয়ে আসবেই। তাই হয়েছে, তাই আমার এই প্রতিবেদনটি। ইরান ও আমেরিকার সাথে ইসলামাবাদের যে প্রথম মিটিং, সেটা ভেস্তে যাওয়ার পর পাকিস্তানের ওপর ইরান অত্যন্ত অসন্তুষ্ট। তার ফলস্বরূপ ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র এবং একজন প্রভাবশালী সাংসদ ইব্রাহিম রেজাই ওয়াশিংটনের সাথে মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি পাকিস্তান দেশটিকে আলোচনার জন্য উপযুক্ত মধ্যস্থতাকারী নয় এবং প্রয়োজনীয় বিশ্বাসযোগ্যতা অভাব রয়েছে বলে বর্ণনা করেছেন। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের এই মধ্যস্থতাকারী হিসাবে কোনোভাবেই নির্ভরযোগ্য বলে মনে করছেন না। পাকিস্তান আমেরিকার প্রতি একটু বেশি ঝুঁকেই রয়েছে বলে তাদের মনে হয়েছে একজন মধ্যস্থতাকারীর নিরপেক্ষতায়, যা পাকিস্তানের ক্ষেত্রে অনুপস্থিত বলে তারা দাবি করছেন। এই আবহে পাকিস্তানের নিন্দা করতে শুরু করেছে ইরান এবং ইরানের সাংসদ ইব্রাহিম রেজাই বলেছেন যে পাকিস্তান আমাদের ভালো বন্ধু, ভালো প্রতিবেশী, তবে মধ্যস্থতাকারী হিসাবে মোটেই নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য নয়। অর্থাৎ যেটা আমি আমার থাম্বনেলে উল্লেখ করছি, অবিশ্বাসী। তারা সবসময় ট্রাম্প প্রশাসনের স্বার্থের কথা বিবেচনা করে এবং আমেরিকানদের
ইচ্ছার বিরুদ্ধে একটি শব্দও ব্যয় করে না। উদাহরণ টেনে তিনি বলেন যে প্রাথমিকভাবে, অর্থাৎ প্রথম শান্তি চুক্তির মিটিংয়ের আগে একটা খসড়া তৈরি করেছিল পাকিস্তান, ইরান ও আমেরিকার সঙ্গে। সেখানে সেই খসড়াতে ওয়াশিংটন প্রাথমিকভাবে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি এবং ইরানের বিভিন্ন দেশে যে অবরুদ্ধ সম্পত্তি বা সম্পদ যেগুলো আটকে রয়েছে সেইগুলো নিয়ে প্রস্তাব গ্রহণ করা হলেও পরে তা থেকে পিছিয়ে আসে। তিনি এক্স হ্যান্ডেলে, অর্থাৎ সাবেক টুইটারে, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তারা বিশ্বকে, অর্থাৎ পাকিস্তান বিশ্বকে এটা বলে না যে লেবাননে বা অবরুদ্ধ সম্পদের বিষয়ে আমেরিকারা প্রথম অবস্থায় প্রতিশ্রুতি দিলেও পরবর্তীকালে তা পূরণ করতে পারেনি। তিনি আরও যোগ করেন যে একজন মধ্যস্থতাকারীকে সবসময় নিরপেক্ষ হতে হবে, সবসময় একজনের প্রতি ঝুঁকে থাকা চলবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 8ই এপ্রিল পেশ করা একটি যুদ্ধবিরতি প্রস্তাবকে কেন্দ্র করে ইরানের এই উদ্বেগের সূত্রপাত। কেন? এই প্রস্তাবে লেবানন ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি সেটার সঙ্গে ইরানের যে জব্দকৃত সম্পদ বিভিন্ন দেশে রয়েছে সেগুলো ছেড়ে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে পরবর্তীকালে মিটিংয়ে ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ঊর্ধ্বতন মার্কিন নেতারা এই শর্তগুলোকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন এবং তেহরানকে তারা ইনসাফিসিয়েন্ট, ইনঅ্যাডুকুয়েট বলে অভিহিত করেন। এটাই ইরানের রাগের কারণ এবং ইরানের কাছে পরিষ্কার হয়ে যায় যে পাকিস্তানের সদিচ্ছার অভাব আছে, প্রকৃত মধ্যস্থতাকারী হওয়ার যোগ্যতা পাকিস্তানের নেই। এছাড়াও বেশ কিছু সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইটারে যেসব টুইটগুলো করেন, সোশ্যাল মিডিয়ায় যেসব পোস্টগুলো করেন, সেগুলো ড্রাফট ট্যাগ দেখা যায়। অর্থাৎ তারা মনে করছেন এগুলো হয়তো ওয়াশিংটন থেকে লিখে দেওয়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী শুধু সেটাকে পোস্ট করেন, অর্থাৎ হোয়াইট হাউস দ্বারা প্রভাবিত, সেখান থেকে পাঠানো হয়, উনি শুধু সোশ্যাল মিডিয়াতে তার নামে পোস্টটা করেন, সুতরাং তাদের নিজস্ব কোনো সে নেই। ইরানের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি প্রয়োজনীয় যে বিশ্বাসযোগ্যতা সেটার অভাব রয়েছে বলে অনুভব করার পেছনে কিন্তু গভীর কূটনৈতিক এবং নিরপেক্ষ না হবার কারণে তাদের নিরাপত্তা সংক্রান্ত অনেক কারণ রয়েছে। কি সেগুলো? তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তেহরান আশঙ্কা করছে যে পাকিস্তানের সঙ্গে তাদের আলোচনা, অর্থাৎ ইরানের আলোচনায় অত্যন্ত সংবেদনশীল কিছু তথ্য তারা শেয়ার করে। সেই তথ্যগুলো ওয়াশিংটনের কাছে হয়তো ফাঁস হয়ে যেতে পারে। এছাড়া অভিযোগ রয়েছে ইরান তাদের কিছু নির্দিষ্ট দাবি পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে পাঠালেও পাকিস্তান কিন্তু সেগুলোকে সঠিকভাবে উপস্থাপন করেনি, যা বড় ধরনের আস্থার সংকট তৈরি করেছে ইরানের কাছে। এছাড়া ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানের বর্তমান যে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ভূমিকা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তেহরানের ধারণা পাকিস্তানের সামরিক নেতৃত্ব সরাসরি মার্কিন বলয়ের প্রভাবে কাজ করে, যা তাদের মধ্যস্থতার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। ট্রাম্পের সঙ্গে এই জেনারেল আসিম মুনিরের একটা ব্যক্তিগত সম্পর্ক খুব গভীর। তিনি এই জেনারেল মুনিরকে ট্রাম্প আমার প্রিয় ফিল্ড মার্শাল বলে অভিহিত করেন। তাদের মধ্যে সরাসরি যোগাযোগ থাকার খবর পাওয়া গেছে। ইরানকে ইতিমধ্যেই উদ্বেগে ফেলেছিল যখন
ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছিল, অর্থাৎ অপারেশন সিন্দুরের সময়, যখন ভারতের আক্রমণে পাকিস্তান যখন নাজেহাল, সেই সময় তারা আমেরিকার কাছে দ্বারস্থ হয় যে যুদ্ধ থামাবার জন্য। আমেরিকা ভারতকে প্রস্তাব দেয় যুদ্ধটা বন্ধ করবার জন্য। ভারত কি করে, পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের সঙ্গে কথা বলে যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধর সূচনা করে। এটাকে পাকিস্তানের প্রধান শাহবাজ শরীফ এবং জেনারেল আসিম মুনির ট্রাম্পের কৃতিত্ব হিসাবে দাবি করেন। ট্রাম্পের কাছে ভালো সাজার জন্য তারা বলেন এই শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্প দায়ী। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য তারা প্রস্তাব দেন এবং ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের উন্নতি সাধন করেন। এবং এও খবর পাওয়া গেছে যে ডোনাল্ড ট্রাম্পের যে পরিবারের 60% মালিকানাধীন একটি ক্রিপ্টোকারেন্সি ভেঞ্চার, যেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল, WLF, এর সাথে পাকিস্তানের নবগঠিত ক্রিপ্টো কাউন্সিলের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির সাথে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের ইসলামাবাদের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ব্যক্তিগতভাবে তাদেরকে স্বাগত জানিয়েছিলেন, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। ট্রাম্পের জুনিয়রের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সহযোগী জেন্ট্রি বিচ শাহবাজ শরীফের সঙ্গে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে একাধিক বৈঠক করেন এবং এই বৈঠকের পর তিনি ট্রাম্প প্রশাসনকে পাকিস্তানের বিরল খনিজ ভাণ্ডার, তেল এবং রিয়েল এস্টেট নিয়ে একটা বিশাল সম্ভাবনার কথা বা সম্পর্কে ট্রাম্প প্রশাসনকে জানায়। এবং তার ফলস্বরূপ প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের তেল এবং খনিজ সম্পদ উন্নয়নের জন্য মার্কিন কোম্পানিগুলোকে কাজ করার নির্দেশ দেয়। মার্কিন সংস্থা পাকিস্তানে খনিজ খাতে প্রায় $500 মিলিয়ন বিনিয়োগের একটি চুক্তিও হয়ে গেছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে যে ট্রাম্পের স্বার্থ রক্ষা করার বিনিময়ে পাকিস্তানের বড় ধরনের আর্থিক সুবিধা লাভ করছে বা আর্থিক ও সামরিক সুবিধা পাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায় যে এই যে বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসন শুল্ক চাপিয়েছে, বাণিজ্যিক যে শুল্ক, পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানের পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছে। পাকিস্তানকে প্রায় $686 মিলিয়ন F-16 যুদ্ধ বিমানে আধুনিকরণের প্যাকেজ দেওয়ার একটা অনুমোদনও দেওয়া হয়েছে। আর আমি ইতিমধ্যেই বললাম যে $500 মিলিয়ন একটা চুক্তি অলরেডি তার খনিজ এবং জ্বালানি খাতে মার্কিন সংস্থাগুলো করে ফেলেছে। ট্রাম্প প্রশাসনের অধীনে পাকিস্তান এই অঞ্চলে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সহযোগী হিসাবে কাজ করছে বলে ইরান মনে করছে। ইরানের আশঙ্কা হলো পাকিস্তান নিজের ভূখণ্ড ব্যবহার করে আমেরিকাকে ইরানের ওপর চাপ সৃষ্টি করার সুযোগ করে দিচ্ছে। সুতরাং ইরানের কাছে পাকিস্তানের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। সম্প্রতি এই ইব্রাহিম রেওয়াজির এই মন্তব্যটি এমন সময় এলো যখন আব্বাস আরাকচি ওমান থেকে আলোচনার জন্য ইসলামাবাদে ফিরেছিলেন। এর ঠিক একদিন আগে মার্কিন কর্মকর্তার সঙ্গে দেখা না করেই চলে গিয়েছিলেন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের দ্বিতীয়বারে মিটিংয়ের সফর বাতিল করেন। সেখানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা বসার কথা ছিল, সেটি হয়নি। এই অবস্থায় পাকিস্তানে থেকে রাশিয়া যাচ্ছেন ইরানের এই বিদেশমন্ত্রী আরাকচি। তেহরানের তরফ থেকে জানানো হচ্ছে যে এই হরমুজ প্রণালী নিয়ে আলোচনা করবার জন্য, অর্থাৎ নিরাপদে নৌযান চলাচল কিভাবে নিশ্চিত করা যায় তার উপায় বার করতে তিনি সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে
গেছেন। এদিকে ইরান ও মার্কিন আলোচনা না হয় এশিয়ার বাজারে আজও তেলের দাম হু হু করে বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে ইরান পরিষ্কার জানিয়েছে যে তারা কেবল একটি প্রকৃত নিরপেক্ষ এবং বিশ্বস্ত দেশের মাধ্যমেই এই আলোচনা চালাতে চান, আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। এইটা কূটনৈতিক দিক দিয়ে পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। যদিও পাকিস্তান এখনও চেষ্টা করছে দ্বিতীয়বারের মিটিংটাকে ইসলামাবাদে সংগঠিত করাবার জন্য ইরান এবং আমেরিকাকে রাজি করাবার চেষ্টা করছে। কিন্তু এটা ঠিক যে বিশ্ব দরবারে পাকিস্তান যে নিজের স্বার্থের জন্য, না তারা কোনো কমিউনিটির জন্য, না তারা বিশ্ববাসীর জন্য, দক্ষিণ এশিয়ার জন্য বা মধ্যপ্রাচ্যের জন্য, কারোর জন্য না ভেবে তারা শুধু নিজের স্বার্থের জন্য তারা এই মধ্যস্থতাকারী ভূমিকা পালনের অগ্রণী ভূমিকা পালন করছে। আশা করি প্রতিবেদনটি ভালো লাগবে। ধন্যবাদ। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।